আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। মনে হচ্ছে নেট একটু প্রবলেম। দেখো একটু ঠিক আছে কিনা। তো আজকে হচ্ছে তোমাদের জার্নালের লাস্ট ক্লাস। আজকে তোমাদের জার্নালের সকল ক্লাসের প্রবলেম সলভ করে দিব। একটু দেখো সবকিছু ঠিক আছে কিনা, আমাকে একটু জানাও। দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। তোমাদেরকে বলা হয়েছিল যে তোমরা সবগুলা প্রবলেম ভালো করে নোট করার জন্য। আচ্ছা, একটা কথা, তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও এবং তোমরা প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। হ্যাঁ, তোমরা ফ্রেন্ডদের একটু মেনশন করে দিও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও। আর তোমাদের প্রবলেমগুলো একটু আগে বলেছিলাম যে তোমরা ইয়ে করে রাখার জন্য, রাখছো? আচ্ছা, তো আজকে তোমাদের জার্নালের সবগুলা ক্লাস আমি সবগুলা প্রবলেম সলভ করে দিব। তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা নিব চ্যাপ্টার উপর। ঠিক আছে? আচ্ছা, তো সবাই কি রেডি? নেটে একটু প্রবলেম হচ্ছে, আমি তোমাদের কমেন্ট একটু দেখতেছি। হ্যাঁ, আজকের পরে ইনশাআল্লাহ তোমাদের ক্লাসে আর প্রবলেম মানে জাভেদাতে সমস্যা হবে না। হয়তো ছোটখাটো কোনো সমস্যা আছে, আজকে আমরা সেটা সলভ করে দিব। আশা করি তোমাদের আর প্রবলেম থাকবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে, সবাই রেডি হয়ে যাও। আচ্ছা, ওকে, আমি আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে তোমাদেরকে আমি প্রথমে আমি সবগুলা এই আমাদের যে লেকচার শিটটা আছে সেই লেকচার শিট থেকে আমি সিরিয়াল করে দিব, তোমাদের নাম্বার দিব, তারপর তোমরা বলবা যেটা তোমাদের প্রবলেম সেটা সলভ করে দিব। ঠিক আছে? তারপর আবার তোমরা যদি পার্সোনালি কোনো অঙ্ক করে থাকো, হ্যাঁ, সেই ক্ষেত্রে কোনো জাবেদা যদি বলা থাকে তোমরা কমেন্টে জাবেদাগুলো বলবা, আমি সেই জাবেদাগুলো সলভ করে দেবো। ঠিক আছে? তো তোমাদের মূল টার্গেট হচ্ছে আজকে ক্লাসের মধ্যে সবগুলা প্রবলেম সলভ করে নিবা। সময় যতক্ষণ লাগুক তোমরা সবগুলো প্রবলেম সলভ করে নিবা। এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, আর হচ্ছে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, যারা যারা এখনো জয়েন করে নাই সবাই যেন জয়েন করতে পারে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। আজকে হচ্ছে আমাদের জার্নালের টপিকস এর 5 নাম্বার ক্লাস এবং এটা হচ্ছে অল প্রবলেম সলভ ক্লাস, মানে তোমাদের সকল প্রবলেম সলভ করব। এখন একটু খেয়াল করো, তাহলে আমরা আমাদের শীটে প্রথমে দেখি। আমাদের শীটে যেটা ছিল, আমি কিন্তু শীটে সবগুলা বোর্ড প্রশ্ন তুলেছি। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু 1 নাম্বারটা লাইভে প্রশ্ন করেছি। লাইভে প্রশ্ন করা মানে কি, এটা আমরা সম্পূর্ণভাবে সলভ করেছি, এটা সলভ করানোর কোনো দরকার নেই। তো তোমাদের যেটা প্রবলেম সেটা আমি আসবো, আমি সিরিয়ালি বলবো যে কার কোনটা প্রবলেম, তারপরে তোমরা বললে আমি তোমাদেরকে সুন্দর করে আস্তে ধীরে করে বুঝিয়ে দেবো। ঠিক আছে? ওকে, একদম সাউন্ডটা সবকিছু ঠিক আছে তাই না? আচ্ছা, একটু পরে কমেন্ট করি, একটু পরে কমেন্ট করিও, আমি আমি যখন দেখবো তখন কমেন্ট করিও। ঠিক আছে? ওকে, নাও তাহলে 1 নাম্বার তো সবাই ক্লিয়ার তাই না? আচ্ছা, এবং এই 2 নাম্বারটা তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বলো, যদি না থাকে একটু ফাস্ট, সবাই একটু তাড়াতাড়ি। 2 নাম্বারটা যদি প্রবলেম থাকে তাহলে একটু বলতে পারো, আর না হলে ক্লিয়ার লিখে দাও, কারণ এই 2 নাম্বারের সম্পর্কে আমরা সবকিছু করেছি। এইভাবে আমরা 18টা করবো, একটু ফাস্ট করো। আচ্ছা, 2 নাম্বারটাও ক্লিয়ার তাহলে না? 2 নাম্বারও ক্লিয়ার। আচ্ছা, তো তোমরা একটু দেখো যে 2 নাম্বারে কোনো প্রবলেম আছে কিনা। আমি দেখবো, আমি কমেন্ট দেখতেছি।
আচ্ছা, আগে আগে আমার কথা মতো, হ্যাঁ, আমার কথা মতো মাইশা খান ক্লিয়ার, রাশেদা ক্লিয়ার, সুমি ক্লিয়ার, ঈশিতা দেবনাথ আচ্ছা ক্লিয়ার, ফাহিমা ক্লিয়ার, তামান্না, শিকদার, আমি তানজিল হোসেন, হ্যাঁ সবাই তাহলে ক্লিয়ার। 2 নম্বরে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা তাহলে 3 নম্বরে একটু যাচ্ছি। আমি আশা করি 10-এর মধ্যে তোমাদের প্রবলেম হবে না। সবাই একটু 3 নম্বরটা দেখো তো সমস্যা আছে কিনা। আচ্ছা, ওকে, তাহলে আমি তোমাদের একটু সংক্ষিপ্তভাবে বলি। তোমরা আগে বলো, তোমরা তো সবাই ক্লাস করেছো, হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে কোন অঙ্কতে সমস্যা আছে? যদি না থাকে তাহলে লেখো 1, হ্যাঁ, 2, 10, 1 to 10 ক্লিয়ার। আর যদি এর মধ্যে কোনটা প্রবলেম থাকে সেটা বলো। আমি বলতেছি যে 1 থেকে 10-এর মধ্যে লেকচার 1 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ, C1 থেকে 10 পর্যন্ত কোনো প্রবলেম আছে? কারণ আমি জানি এই পর্যন্ত ওদের একটু করাইছি, সমস্যা না থাকতে পারে। বলো 1 থেকে 10-এর মধ্যে কোনো প্রবলেম আছে? কোন অঙ্কটা? আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে সবাই একটু ক্লিয়ার লিখে দাও যে 1 to, হ্যাঁ, 1 to 10 ক্লিয়ার। আচ্ছা, 5-এর 18 একজন হচ্ছে 5 বলছে, 5-এর সমস্যা। আচ্ছা, 5-এর 18 একজন বলছে 1 থেকে 10। আচ্ছা, 5-এর 18, তাহলে 5-এর আগে কারো সমস্যা তো নাই না? আচ্ছা, 5-এর 18 আমি যাচ্ছি, তাহলে 4 পর্যন্ত কারো প্রবলেম নেই না? আচ্ছা, 5-এর 18, 5-এর 18। আচ্ছা, এটা আমি মনে হয় লাইভে করাইছিলাম, তারপর একটু বুঝাই দিতেছি, সমস্যা নাই। আচ্ছা, তো 5-এর 18। আচ্ছা, আমরা 5-এ আছি, 5-এর আগে তো কারো প্রবলেম নেই। আচ্ছা, আমি 5 থেকে যাচ্ছি, সমস্যা নাই, সমস্যা নাই, 5 থেকে যাচ্ছি, 5 থেকে, হ্যাঁ, এরপর আমি, তোমরা কমেন্ট করিও, আমি 5 থেকে যাচ্ছি। ওকে, সবাই সবাই খেয়াল করো, 5-এর 18 এই হচ্ছে 5, এবার হচ্ছে 18 নম্বর। দেখো কি লেখা আছে, রিসিভ ক্যাশ। আমরা ক্যাশটাকে রিসিভ করেছি বা পেয়েছি অফ 1200 ফর সার্ভিস কমপ্লিট ফর দা জনি কোম্পানি। মানে এখানে হচ্ছে বলা হয়েছে যে আমরা নগদ 1200 টাকা পেয়েছি ফর, কেন? সার্ভিস কমপ্লিট, মানে একজনের সার্ভিস কমপ্লিট করে দিয়েছি। কার সার্ভিস? জনি কোম্পানি। তাহলে আমরা যদি জনি কোম্পানি সার্ভিস কমপ্লিট করে নগদ টাকা পাই, তাহলে কি আমার ক্যাশ টাকা আসছে? তাহলে কি ক্যাশ ডেবিট কত টাকা? 1200 টাকা। ক্যাশ ডেবিট কত? 1200 টাকা। আর আমরা কিভাবে টাকা পেয়েছি? সেবা দিয়ে। সেবা হচ্ছে আমাদের জন্য আয়, আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। আমরা একটু সংক্ষেপে বলতেছি, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হচ্ছে কত? 1200 টাকা। তোমরা একটু ফার্স্ট জানাইবা যে বুঝছো কিনা এটা, হ্যাঁ। তারপরে 6 এর প্রবলেম আছে কারো? 6 মনে হয় কারো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে কে জানে বললো 4-এর 30 নাম্বারটা একটু বুঝাই দেওয়ার জন্য। আচ্ছা, 4-এর 30 নাম্বার একটু বুঝিয়ে দেওয়ার জন্য। ভাই 1-এর 24 নাম্বার বোঝানো যাবে না, তোমাকে একটু আগে বলছি ভাই, তোমরা কেন ফার্স্ট কমেন্ট করো নাই? পিছনে যাওয়া যাবে না, পিছনে যাওয়া যাবে না। তোমরা যদি এমন করো তাহলে তো আমি সারাদিন ক্লাস করতে হবে। আবার পরে বলবা 4-এর পিছনে কেউ বলবা না, আমি আবার সম্পূর্ণ বোঝানোর পর আবার বলবা। আচ্ছা, একটু খেয়াল করো, 4-এর কথা জানি বলছিলাম, চারের কত বলছিল? 4-এর সবাই আবার কমেন্ট করো, 4-এর কে জানে বলছিলাম? তোমরা আসলে মানে 5-এ চলে গেছি, 4 বলছো এতক্ষণে, মানে ফার্স্ট জয়েন করো না কেন? আচ্ছা, 4-টা কে জানি আবার পরে বললো। আচ্ছা, 4-এর পরে 5, সমস্যা নাই। তারপরে হচ্ছে 6, প্লিজ 6-এর পিছনে কারো থাকলে পরে বলবা। 6 ক্লিয়ার লেখো আগে সবাই, আমি একটু কমেন্ট দেখতেছি। 6 ক্লিয়ার লেখো, 6 একটু ক্লিয়ার লেখো। আমি এরপরে 7 বলবো, তারপরে 7-এর বলবো। আচ্ছা, 6-এর 10 একজন হচ্ছে 6-এর 10, 6-এর 10, 4-এর 30 পাইছি, পরে বলবো আমি 4-এর 30টা। আচ্ছা, 6-এর 10, হ্যাঁ, তাহলে 6-এর হচ্ছে 10। এটা দেখো, এটা বা এটা আমি কতবার বুঝাইছি হিসাব ছাড়া। আসলে তোমরা ক্লাস করো না, যারা ক্লাস করবো তারা অবশ্যই এগুলো পারবা। 6-এর 10 বুঝাচ্ছি, দেখো 6-এর 10, 6-এর 10, 11, 20, 3টা। আল্লাহ রে, 6-এর 10, 11, 20 এগুলো তো আমি করাইছি, অনেকবার করাইছি। দেখো, পারফর্ম ডেন্টাল সার্ভিস, এখানে ডেন্টাল সেবা দেওয়া হয়েছে এন্ড বিল, এবং বিল করা হয়েছে। বিল করা মানে হচ্ছে বাকি, মানে তুমি কাউকে সেবা দিছো, জাস্ট বিল করছো, টাকা এখনো পাও নাই, ঠিক আছে। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা কত? 5100। মানে কোন একটা ইন্স্যুরেন্স কোম্পানির লোকদের তুমি ডেন্টাল সার্ভিস দিছো, মানে দাঁতের সেবা দিছো, জাস্ট তুমি বিল করেছো, টাকা এখনো পাও নাই। তো যাই হোক, তুমি টাকা যেহেতু পাও নাই, তাদের কাছে টাকা পাইবা দেনাদার। তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কত? 5100। আমি গত ক্লাস এটা বুঝাইছি, ঠিক আছে আপু। তোমরা
আমাকে কষ্ট দাও ঠিক আছে, কিন্তু যৌক্তিক কষ্ট দিবা, ঠিক আছে, যে কষ্টটা আমাকে দেওয়া উচিত। হ্যাঁ, আমি এগুলা করাইছি, যেগুলা করাইছি সেগুলো যদি আমার প্রশ্ন বলো, তুমি ক্লাস মিস করে যদি আমাকে কষ্ট দাও, তাহলে এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এমনিতে অনেক গরম। তাহলে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং কি সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5100। তারপর হচ্ছে 20 নাম্বারটা একটু দেখো। 20 নাম্বার, রিসিভড টাকা 2100 ক্যাশ ফর সার্ভিস পারফর্ম ফ্রম দা মুশফিক। আমরা 2100 টাকা রিসিভ করেছি, 2100 ফর সার্ভিস পারফর্ম ফ্রম মুশফিক, মানে মিস্টার মুশফিককে আমরা সেবা দিয়ে 2100 টাকা রিসিভ করেছি। তো আমরা সেবা দিয়ে 2100 টাকা রিসিভ করলে আমাদের কি ক্যাশ ডেবিট 2100 টাকা, আর আমরা সেবার মাধ্যমে টাকা পেয়েছি, সেবায় কি আয় বাড়ছে, আয় বাড়লে ক্রেডিট হয় 2100 টাকা। তাহলে নগদান বাড়ছে ডেবিট আর আয় বাড়ছে ক্রেডিট। এটা হচ্ছে তোমাদের 20। এরপর হচ্ছে 11 নাম্বার, রিসিভ টাকা 1000 ক্যাশ অ্যাডভান্স ফ্রম লাবণী ফ্রম ইমপ্লান্ট। দেখো ভাই, রিসিভ ফ্রম ক্যাশ এন্ড অ্যাডভান্স ফ্রম লাবণী ফর ইমপ্লান্ট, মানে এটা হচ্ছে তোমার আমরা এই সেবা দেওয়ার জন্য অ্যাডভান্স টাকা রিসিভ করেছি। হ্যাঁ, সেবা দেওয়ার জন্য কি করেছি, সেবা দেওয়ার জন্য আমরা কি করেছি, অ্যাডভান্স টাকা রিসিভ করেছি, অ্যাডভান্স। তাহলে আমরা যদি অ্যাডভান্স টাকা রিসিভ করি, সেই ক্ষেত্রে এটা আমাদের কি বলতো, যারা যারা পারো একটু বলো, ঠিক আছে, যারা যারা পারো একটু বলো তো দেখি। আচ্ছা, সবাই একটু বলো। হ্যাঁ, তাহলে আমরা সেবা দেওয়ার জন্য অ্যাডভান্স নিয়েছি কেন, ইমপ্লান্ট মানে দাঁতের চিকিৎসা, মানে দাঁতের চিকিৎসা দেওয়ার জন্য। ইমপ্লান্ট মানে কি, দাঁত, দাঁতের চিকিৎসাকে বোঝানো হয় একটা, ধরো এই দাঁতের কোন একটা কি করে জানি, আচ্ছা ছড়ানো, বা মূল কথা হচ্ছে এটা, কথা হচ্ছে থেকে দাঁত ঠিক করানো বা দাঁতের কোন একটা কিছু করা। তাহলে আমরা দাঁতের কোন একটা কিছু করার জন্য লাবণী থেকে অ্যাডভান্স টাকা নিছি। তাহলে অ্যাডভান্স টাকা নিলে এটা কি হয়ে যাবে, সবাই কিন্তু পারতেছে, সবাই কিন্তু পারতেছে। দেখো একজন বলছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ইসমাইল হোসেন হয় নাই। তাহলে আমরা অ্যাডভান্স যখন টাকা নিই, তাহলে আমরা নগদ টাকা বাড়বে, ক্যাশ ডেবিট কত 1000 টাকা। আমরা যখন কাউকে সেবা না দিয়ে সেবার বিপরীতে টাকা নিব, সেটাকে বলা হয় অগ্রিম সেবায় অথবা অনুপার্জিত সেবায়। সেবা দেওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির কাছে আমরা দেনা থাকি বা দায় থাকি, এই জন্য এটা হচ্ছে একটা দায়। কারণ তুমি সেবা দাও না, কিন্তু টাকা নিয়ে নিছো। লাবণীকে বলছো তুমি তার দাঁত ঠিক করে দিবা, তুমি তার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিচ্ছ, তুমি কি দাঁত ঠিক করে দিছো না? তাহলে যে দাও নাই, তুমি তো ক্যাশ টাকা হয়েছো, ক্যাশ ডেবিট, এখন তাকে ঠিক করে দেওয়া নাই, টাকাটা নিয়ে নিচ্ছ, তাহলে এটা কি সেবা না দিয়ে টাকা নিচ্ছ, তাই এটাকে বলা হয় অগ্রিম সেবায়, যেটা হচ্ছে আমাদের জন্য কি দায়। তাহলে এটা ইংলিশে বলা হয় কি আনআর্ন সার্ভিস রেভিনিউ। তাহলে নগদ টাকা বাড়ছে, সম্পদ বাড়ছে ডেবিট, আর দায় বাড়লে কি হয় ক্রেডিট হয়। এই দায়টাকে আমরা বলি অগ্রিম সেবায় অথবা অনুপার্জিত সেবায়। তাহলে ক্যাশ ডেবিট আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা, 1000 টাকা। ঠিক আছে, ওকে, সবাই একটু 6 ক্লিয়ার লিখে দাও। 7 এ কার কার প্রবলেমটা একটু বলো। সবাই 6 ক্লিয়ার এবং 7 এ কার কার প্রবলেম একটু ক্লিয়ার লিখো। অ্যাকাউন্টস পেয়েবল হবে না ভাই, এটা অ্যাকাউন্টস পেয়েবল হবে না। অ্যাকাউন্টস পেয়েবল কখন হবে, যখন তুমি মনে করো কারো কাছ থেকে বাকিতে কোনো কিছু কিনছো, সেই জন্য তোমার কাছে টাকা পাই, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল হবে। অ্যাকাউন্টস পেয়েবল কখন হবে, ধরো তুমি কারো কাছ থেকে বাকিতে কি কোনো কিছু কিনছো, এখন সেই বাবদ ওই লোক তোমার কাছে টাকা পায়, সেটা অ্যাকাউন্টস পেয়েবল হবে, তাছাড়া হবে না, এটা আনআর্ন সার্ভিস রেভিনিউ হবে। আচ্ছা, তারপর হচ্ছে 7 এর 26 আর হচ্ছে 31, একজন হচ্ছে 21। আচ্ছা, তাহলে আমি একটু দিচ্ছি। 7 এর 21 হচ্ছে কে বলছো, আনিকা আফরিন রুহি। আচ্ছা, আরেকজন হচ্ছে 26, আরেকজন হচ্ছে 31, এই তিনটেই তো 21, 26, 31, তাই না? আচ্ছা, 7 এর অনেকে ক্লিয়ার। আচ্ছা 26, আচ্ছা বুঝাচ্ছি, 21, 26 ক্লিয়ার আছে, আমি একটু বুঝাই দিই। দেখো, পারচেজ অফিস সাপ্লাইজ ফর 200 টাকা, আমরা 200 টাকার অফিস সাপ্লাইজ ক্রয় করেছি। The supplies will the last for several months and payment is not due until 15 এটা আমরা একটা সাপ্লাইজ পারচেজ করেছি, এবং এই সাপ্লাইজের টাকাটা আমরা ফেব্রুয়ারি কি এই মাসে দিব না, আমরা পেমেন্ট ইজ নট আনটিল, এটা কি আনটিল না ইউনিট, এখানে কি ভুল হয়েছে মনে হয় নাকি? আচ্ছা দেখো, তাহলে এই যে টাকাটা আমার এখানে, এটা মানে আনটিল হবে, ঠিক আছে, এটা ভুল আছে বানানটা। তাহলে আনটিল অর্থ হচ্ছে মানে 15 তারিখ পর্যন্ত বকেয়া থাকবে, ডিউ আনটিল, ঠিক আছে।
ডিউ আনটিল অর্থ হচ্ছে 15 তারিখ পর্যন্ত বকেয়া থাকবে। তাহলে তুমি জানুয়ারি 21 তারিখে একটা সাপ্লাইজ কিনছো, তো সাপ্লাইজ বাকিতে কিনো আর নগদে কিনো, তোমার সাপ্লাইজ প্রতিষ্ঠানে আসছে সাপ্লাইজ কি ডেবিট, ঠিক আছে 200 টাকা। এবং তুমি যদি টাকাটা এখন দিয়ে দিতে তাহলে ক্যাশ ক্রেডিট হতো, কিন্তু তুমি বলতেছো কি দ্য সাপ্লাইজ উইল লাস্ট ফর সেভারাল মান্থ, এই মাসও থাকবে এবং পরবর্তী মাসের কত 15 তারিখে তুমি টাকাটা দিবা। তাহলে অবশ্যই এটা বাকি, যেহেতু এই মাসের হিসাব আমরা করতেছি, এই মাসের তুলনায় এটা লেনদেন বাকিতে হয়েছে। তাহলে বাকিতে কোনো কিছু কিনলে আমাদের কি হয় পাওনাদার হয়, তাহলে পাওনাদার আমাদের দায় বলে কি হয় ক্রেডিট হয়, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 21 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা সবাই যাদের 21 নাম্বার প্রবলেম হয়েছে বুঝছো, মানে আমরা একটা সাপ্লাইজ কিনছি 2000 টাকা দিয়ে 200 টাকা দিয়ে, এটা টাকাটা আমরা এটা হচ্ছে বানানটা এখানে ভুল আছে, আনটিল ডিউ আনটিল ফেব্রুয়ারি 15, আমরা ফেব্রুয়ারি 15 তারিখে দিব, ঠিক আছে ওকে। তারপর হচ্ছে 26 নাম্বার, দেখো কি লেখছে, পারফর্ম কনসাল্টিং সার্ভিস। কনসাল্টিং মানে পারফর্ম দেওয়া হয়েছে, কনসাল্টিং সার্ভিস মানে পরামর্শ সেবা। পরামর্শ সেবা কি, ওই যে দেখো না আমরা উকিলের সাথে যখন কথা বলতে যাই, উকিল আমাদের কাছে টাকা নেয় তারপরে আমাদেরকে সেবা দেয়, তো এই ধরনের সেবা। তারপরে ডাক্তারের কাছে যে আমরা যাই, ডাক্তার কি আমাদেরকে চিকিৎসা করে না, তারা শুধু জাস্ট আমাদেরকে বলে আপনি এই ওষুধটা খাবেন, এটা খাবেন, শরীর ভালো হয়ে যাবে। এবং আমরা অন্য ক্ষেত্রে চিন্তা করি, ট্যাক্সেশনের ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমরা অনেক সময় দেখি যে আমাদের কাছে কিছু কথা বলে তারা টাকা নিয়ে যায়। এটাকে মূলত বলা হয় পরামর্শ দিয়ে যে ইনকামটা বলা হয়, সেটাকে ইংলিশে বলা হয় কনসাল্টিং রেভিনিউ, যেটা বাংলা অর্থ হচ্ছে পরামর্শ আয় অথবা ফি। তাহলে পারফর্ম দেওয়া হয়েছে পরামর্শ সেবা, এন্ড বিল, যেটা বিল করা হয়েছে এখন আমরা টাকা পাইনি, কত 2000 টাকা। The entries amount will not be collected until February, এটা আমাদের যে টাকাটা এটা এখনো কি হয় কালেক্টেড হয় না, আনটিল এটা ফেব্রুয়ারির মধ্যে তোমার কালেক্টেড হবে। কোথায়? ফেব্রুয়ারির মধ্যে কালেক্ট হবে, কিন্তু আমরা তো অঙ্কটা তো জানুয়ারি, অঙ্কটা কি জানুয়ারি। এখন অঙ্কটা যদি জানুয়ারির হয়, আমরা যদি ফেব্রুয়ারির মাধ্যমে কালেক্ট করি, তা ফেব্রুয়ারি পর্যন্ত যদি বকেয়া থাকে বা ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া থাকে, আনটিল মানে হচ্ছে কি পর্যন্ত, ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া, এটা কালেক্ট হবে ফেব্রুয়ারি মাসে। তাহলে ফেব্রুয়ারি মাসে যদি কালেক্ট হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের তাহলে আমরা তো এই জানুয়ারি মাসে এটা বকেয়া, তাহলে বকেয়াতে যদি আমরা কাউকে পরামর্শ ফ্রি দেই তাহলে আমাদের কি দানাদার বাড়বে, তাহলে কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কত টাকা 2000 টাকা। এবং এটা আমাদের কি কাউকে পরামর্শ সেবা দিচ্ছে, তো পরামর্শ সেবা দেওয়া মানে কি আয় বলে ক্রেডিট হয়। এখন তুমি এখানে সার্ভিস রেভিনিউ লিখতে পারবা অথবা কনসাল্টিং রেভিনিউ লিখতে পারবে, ঠিক আছে যেটা ইচ্ছা সেটা লিখতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে কি তাহলে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট অথবা সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ঠিক আছে, অথবা কি সার্ভিস রেভিনিউ ক্রেডিট, হ্যাঁ লেখা যাবে, সার্ভিস রেভিনিউ লেখা যাবে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের 31 নাম্বার। 31 নাম্বার কি বলছে, রেকর্ডেড 1100 টাকা ইউটিলিটিস এক্সপেন্স, পেমেন্ট ইজ নট ডিউ আনটিল ফেব্রুয়ারি 20। আমরা এখানে বলছি কি রেকর্ডেড করার জন্য, তাহলে আমরা পেমেন্ট এখন করব না, ডিউ আনটিল ফেব্রুয়ারি 20, আমরা যেটা ফেব্রুয়ারি 20 এর মধ্যে হয়তোবা পেমেন্ট করে দিব, ঠিক আছে। তাহলে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, আমি জিনিসটা একটু বুঝাই তোমাদেরকে, ঠিক আছে। একটু বুঝাই খেয়াল করো, এটা হচ্ছে তোমাদের ইউটিলিটিস এক্সপেন্স। ইউটিলিটিস এক্সপেন্স হচ্ছে উপযোগ খরচ। কি খরচ? উপযোগ খরচ। কি উপযোগ খরচ? উপযোগ খরচ। ইউটিলিটিস এক্সপেন্স হচ্ছে কি উপযোগ খরচ। এখন উপযোগ খরচ এখানে কিন্তু জাস্ট বলছে যে কি, এখানে কি বলছে যে রেকর্ডেড ইউটিলিটিস এক্সপেন্স, মানে তোমাকে বলছে লিখো যে ইউটিলিটিস এক্সপেন্স এত টাকা। এখন এখানে তো বলা আছে পেমেন্ট পরিশোধ ইজ নট, আমরা এখন পরিশোধ করব না, ডিউ আনটিল ফেব্রুয়ারি 20, ফেব্রুয়ারি 20 সালের মধ্যে, ফেব্রুয়ারি 20 এর মধ্যে আমরা কি করব পরিশোধ করব। তাহলে আমাদের জানুয়ারি মাসের জন্য কি বলতো, জানুয়ারি মাসের জন্য আমার ইউটিলিটিস এক্সপেন্স কি বকেয়া নাকি না, সবাই একটু বলো তো দেখি। জানুয়ারি মাসের জন্য কি আমাদের ইউটিলিটিস ফিল বকেয়া নাকি না বলো। বলতো হ্যাঁ অবশ্যই বকেয়া। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের যদি একটা বিদ্যুৎ বিল বকেয়া থাকে, তাহলে আমাদের বকেয়া হোক নগদ হোক, আমরা গত মাসে বিদ্যুৎ ইউজ করেছি আমাদের জন্য খরচ, তাহলে
ইউটিলিটিস বিল মানে কি? উপযোগ বিল। বিদ্যুৎ বিল হতে পারে, গ্যাস বিল হতে পারে, পানি বিল, যে কোনো বিল হতে পারে। পানি, বিদ্যুৎ, গ্যাস, এই তিনটাকে একসাথে বলে ইউটিলিটিস বিল। তাহলে আমাদের জন্য খরচ হয়ে গেছে, খরচ হলে কি ডেবিট হয়, তাহলে ইউটিলিটিস এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স কি? ডেবিট। ঠিক আছে, আমি ডেবিট লিখে দিলাম। ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট কত টাকা? 100 টাকা। এখন তোমরা এখানে অনেকে অ্যাকাউন্টস পেয়াবল দিবা ক্রেডিট, ঠিক আছে? অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট কত? 100 টাকা, ওই যে তোমার কাছে পাবে। কিন্তু আমি বলবো অ্যাকাউন্টস পেয়াবল থেকে সুন্দর হবে তুমি যদি ইউটিলিটিস পেয়াবল দাও। কি দাও? ইউটিলিটিস পেয়াবল। ঠিক আছে, এটার মানে হচ্ছে তোমার উপযোগ বিল খরচ ডেবিট, বকেয়া উপযোগ বিল ক্রেডিট। দেনাদার শুধুমাত্র তখনই তোমরা ইউজ করবে, আগে থেকে কারেকশন করে নাও নিজেকে। পাওনাদার শুধুমাত্র তখনই ইউজ করবা যখন তুমি কোনো কিছু কিনতে গেলে যদি তোমার কাছে কোনো ব্যক্তি টাকা পায়, সেই ক্ষেত্রে তাকে পাওনাদার বলবা। আর যদি বেতনের বকেয়া থাকে অথবা কোনো খরচের বকেয়া থাকে, সেটা ওই খরচের বকেয়াই নাম দিবা। যেমন আমরা যদি বাংলাতে বলি তাহলে উপযোগ খরচ ডেবিট, বকেয়া উপযোগ খরচ ক্রেডিট, এটা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ওকে। তাহলে আজ সবাই C7টা ক্লিয়ার লিখে দাও, এবং C8 কার প্রবলেম আছে একটু বলো। C7 ক্লিয়ার লেখো, এবং C8 কার প্রবলেম আছে কিনা বলো। C8 আমি একটু কমেন্ট দেখতেছি। C9 এর 20 তারিখ আমি পরে যাবো, আরো C9 আসলে বলবা। C7 ক্লিয়ার। C9 এ পরে যাবো, আগে C8। তোমরা সিরিয়াল মেনটেন করো, এই যে কমেন্টে করো, আমি কিন্তু পরে প্রবলেম হবে। আচ্ছা, এখানে তোমার একটা প্রবলেম আছে, আমি একটু বলে দিচ্ছি। C7 এরটা এটা দেখো, ইস্যু 5000, শেয়ার অফ ক্যাপিটাল 50,000। এটা হচ্ছে জাস্ট ক্যাপিটালের মাধ্যমে শেয়ার, আমি বুঝিয়ে দিছি। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। এরপরে বলছে হচ্ছে পেড 400 ফর অফিসিয়েন্ট ফর দা রিমাইন্ডার অফ জানুয়ারি। জানুয়ারি মাসের জন্য 400 টাকা অফিসিয়েন্ট প্রদান করা হয়েছে, তাহলে অফিসিয়েন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, এখন আমি C8 এ আমি দেখি আগে C8 আগে বলো। C8 C8 এর 24-25, একজন হচ্ছে 24, একজন হচ্ছে 25। আশরাফুল কোনটার ব্যাখ্যা বুঝে দিন ভাই। C8 এর 24-25, একটা হচ্ছে 8 এর মাহফিজ হচ্ছে 28 নাম্বার। আচ্ছা, C8 এর ঋতু হচ্ছে C8 এর 2, C8 এর 2। আচ্ছা, C8 এর 2, ওকে শেষ। তাহলে C8 এর এগুলাই। আচ্ছা, আমি আবার যখন C9 বলবো তখন তোমাদের প্রবলেম বলবো। তাহলে C8 এর এগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে ওকে, তাহলে 2, 24, 25, 28। ওকে, আমি দাগ দিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখো, খেয়াল করো, আমি পড়তেছি। মেড রিপেয়ার্স, রিপেয়ার করা হয়েছে, এন্ড সেন্ট এ বিল, এবং একটা বিল পাঠানো হয়েছে। মনে রাখবা, কোনো কিছু সার্ভিস দিয়েছো এবং বিল প্রদান করছো, এটা ধরে নিবা তুমি বকেয়া হয়েছে, কি বাকিতে। রিপেয়ার মানে তুমি মেরামত করছো, এন্ড সেন্ট এ বিল, একটা বিল পাঠাইছো ফর কত? 28,000 টাকা, সার্ভিস রেন্ডার অফ মুন কোম্পানি। আমি এটা বুঝাইছিলাম মনে হয় লাইভ ক্লাসে। তোমরা আসলে যারা প্রবলেম বলতেছো, আমার লাইভ অঙ্কগুলোকে তোমরা আবার প্রবলেম বলতেছো, আমি জানি না তোমরা কিভাবে ক্লাস করো। তাহলে মেড রিপেয়ার্স এন্ড সেন্ট এ বিল, তুমি একটা রিপেয়ার করেছো, মানে কোন একটা জিনিস তুমি ঠিক করেছো, এটা হচ্ছে বুট রিপেয়ার কোম্পানি ঠিক করেছো, সার্ভিস রেন্ডার অফ মুন কোম্পানি। মুন কোম্পানির রিপেয়ারের কাজ করে দিছো, তাহলে তারা কিন্তু টাকা দেয় না। দেখো লেখা আছে সেন্ট এ বিল। সেন্ট এ বিল মানে কি? তুমি বিলটা পাঠাইছো, টাকা পাও না। তাহলে যাও দেখি বাকিতে সেবা দিচ্ছ, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর কি সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কত টাকা? 28,000 টাকা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে রিসিভ এ চেক। রিসিভ এ চেক, আমরা একটা চেক রিসিভ করেছি। আমরা একটা চেক কি করেছি? রিসিভ করেছি ফর 22,000 টাকা, রিপ্রেজেন্টিং কালেকশন অফ দা রিসিভেবল নভেম্বর 2। আমরা একটা চেক রিসিভ করেছি যেটা রিপ্রেজেন্ট করা হয়েছে কালেকশন অফ কত? রিসিভেবল নভেম্বর 2। নভেম্বর 2 তারিখে আমাদের মুন কোম্পানিকে বাকিতে সেবা দিছিলাম, রিসিভ এ চেক, তারা আমাদেরকে একটা চেক দিছে।
চেক দেওয়া মানে হচ্ছে আমাদের ব্যাংকের টাকা বাড়া, ঠিক আছে? চেক দেওয়া মানে কি, ব্যাংক টাকা বাড়া। আগে একটা সময় ধরা হতো যে চেক টাকা বাড়া মানে হচ্ছে নগদ বাড়া, কিন্তু এটা আরো 10 বছর হয়ে গেছে, চেঞ্জ হচ্ছে যে চেক আসা মানে কি ব্যাংকের টাকা আসা। আচ্ছা, তাহলে আমরা একটা চেক পেয়েছি, চেক পাওয়া মানে কি আমাদের ব্যাংক বাড়ছে, ব্যাংক সম্পদ, ব্যাংক কি ডেবিট। তাহলে কি ব্যাংক ডেবিট, কত টাকা 22,000। এখন মনের কাছে যে আমরা টাকা পাইতাম সেটা আমাদের জন্য দেনাদার ছিল, এখন সে যদি আমাদেরকে টাকা দেয়া দেয়, আমাদের দেনাদার কমছে। দেনাদার কমলে কি হয় বলো তো দেখি, দেনাদার কমলে কি হয়? এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে, নেট স্পিড একটু বাড়াতে হবে। দেনাদার কমলে কি হয়? ক্রেডিট হয়, কারণ দেনাদার সম্পদ, সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। মূল কোম্পানি আমাদের জন্য সম্পদ ছিল, এখন এটা কমে গেছে, কমলে কি হবে? ক্রেডিট হবে। কত? 22,000 টাকা। আচ্ছা, যা চেক দিয়েছে সেটাই, এবং বাকি যে আরো কত আছে 6,000, এটা পরে যখন দিবে তখন আমরা এটা কি করব? আমরা এটা সলভ করে নেব। আচ্ছা, এরপর হচ্ছে 25 নাম্বার থেকে জানি প্রবলেম, সেম দেখো। মেড রিপেয়ার্স করা হয়েছে টাকা 40, কালেক্টেড 22। দেখো আমরা 40,000 টাকার রিপেয়ার করে দিচ্ছি, কালেক্টেড 22 ক্যাশ, মানে হচ্ছে আমরা নগদে 22,000 টাকা পেয়েছি। নগদে কত পেয়েছি? 22,000 টাকা। আমি যদি নগদে 22,000 টাকা পাই, ঠিক আছে, নগদে যদি আমরা 22,000 টাকা পাই, তাহলে আমাদের ক্যাশ কত? ক্যাশ ডেবিট কত? 22,000। খেয়াল করুন। আচ্ছা, 40,000 টাকা সেবা দেওয়ার মধ্যে আমরা যদি নগদে 22,000 পাই, এবং লেখা আছে ব্যালেন্স ডিউ, যে বাকি অবশিষ্ট যে ব্যালেন্স আছে উইথিন 30 ডেজ, এটা 30 ডেজ এর মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে? এখন তোমরা বলো, 40,000 টাকার সেবা দিলাম, তার আমাকে 22,000 টাকা নগদ দিল, তাহলে আমাদের বকেয়া কত আছে? বকেয়া কত আছে বলো তো দেখি একটু। বকেয়া কত আছে বলো? বকেয়া কত আছে বলো? বকেয়া আছে 18,000। কত আছে? 18,000। তাহলে 18,000 যে বকেয়া, আমি তার কাছে অবশ্যই 18,000 টাকা পাই, তাহলে আমি যেটা পাই সেটা দেনাদার, দেনাদার সম্পদ বাড়ছে, বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে 18,000 টাকা ডেবিট। এখন আমি নগদে সেবা দিলাম 22,000, বকেয়া দিলাম 18,000, টোটাল আমি সেবা দিলাম কত? 24,000। তাহলে এটা আমার জন্য আয় হয়েছে, তো সেবা আয়, আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে সেবায় কত? 40,000 টাকা ক্রেডিট। ঠিক আছে, ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এরপর হচ্ছে 28 নাম্বার, একটু মনোযোগ দিবা। সেন্ড চেক মানে আমরা একটা চেক পাঠাইছি ইন পেমেন্টের জন্য অফ দা লাইবিলিটি ইনকার্ড নভেম্বর 7। সেন্ড চেক, আমরা একটা চেক পাঠাইছি ইন পেমেন্টের জন্য অফ দা লাইবিলিটি, যেটা লাইবিলিটি, ঠিক আছে, ইনকার্ড ঘটেছে, যে লাইবিলিটিটা ঘটেছে, অফ দা লাইবিলিটি ইনকার্ড, যে লাইবিলিটি ঘটেছে নভেম্বর 7। আমরা নভেম্বর 7 চেক করবো। দেখো এই যে নভেম্বর 7, তো নভেম্বর 7 দেখো আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট বিল দিছিলাম, কত? 2,000 টাকা, আর একটা অ্যাডভার্টাইজমেন্ট বিল দিছিলাম। তাহলে সেটা আমাদের জন্য কি ছিল? বকেয়া ছিল। এখন আমরা চেক দিয়ে দিছি, তাহলে আমাদের যদি বকেয়া ছিল অ্যাডভার্টাইজিং বিল না, তাহলে অ্যাডভার্টাইজিং পেয়াবল যে বকেয়াটা আমার ছিল, অ্যাডভার্টাইজিং পেয়াবল আমাদের যে বকেয়াটা ছিল সেটাকে ডেবিট। কত টাকা? কত? 2,000 টাকা। ওকে, এবং আমরা যেহেতু চেক দিয়েছি, আমাদের ব্যাংক থেকে টাকা কমে যাবে, কারণ আমরা চেক দিয়ে আসছি মানে কি, সেই লোকে চেক দেখায় ব্যাংক থেকে টাকা নেবে, তার মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। ব্যাংক ক্রেডিট কত? 2,000 টাকা। ওকে, তাহলে সবাই একটু C8 ক্লিয়ার লিখে দাও, আরো অনেক অঙ্ক আছে কিন্তু C8 ক্লিয়ার লিখে দাও। তারপর আমরা C9 কার প্রবলেম আছে বলো? আশরাফুল অ্যাডভার্টাইজিং পেয়াবল ডেবিট, ব্যাংক ক্রেডিট। মাহমুদা ঠিক আছে, মাইশা খান ঠিক আছে, পুষ্পিতা দাস ঠিক আছে, আরিকা। স্যার আমার এখানে এখনো নেট প্রবলেম বের হয়ে, হ্যাঁ একটু নেট প্রবলেমই আসলে রাতে। আচ্ছা, একটু পরে কিন্তু আমাদের কঠিন কিছু ম্যাথ আসবে, আমি দেখেছি তোমাদের হয়তো বা এগুলো একটু বুঝাই দিলে সুবিধা হবে।
আচ্ছা রাশেদ 9/20 তারিখ, 9/20 তারিখ, 9/20-25 দুইটা পাইলাম, 9/20-25 দুইটা পাইলাম, 9/20 আর 25 দুইটা পাইছি, 9/20 আর হচ্ছে 25, 9/20 আর 25। ওকে থ্যাংক ইউ। 9/20 আর 25 সুন্দর করে বুঝবা। 9/20-25 সবারই হয়তো প্রবলেম থাকতে পারে, মনোযোগ দিয়ে করো। সবাইকে আমি বুঝাচ্ছি 9/20 এবং 25। দেখো 9/20 এবং 25 দেখো 9/20 পেড আমিন, আমরা আমিনকে পেড করেছি, আমিন এন্ড কো মানে কোম্পানি 4940 টাকা মানে 5940 টাকা ইন পেমেন্ট অফ ইনভয়েস 6000 টাকা। দেখো আমরা আমিনকে 5940 টাকা পেমেন্ট করেছি অফ ইনভয়েস, অফ পেমেন্ট অফ ইনভয়েস, যেটার পেমেন্ট ছিল কত 6000 টাকা, লেস 1% ডিসকাউন্ট। একটু ভালো করে খেয়াল করো, এখানে একজন ব্যক্তি যেটা আমিন এন্ড কো আমাদের কাছে ইনভয়েস বাবদ মানে চালান বাবদ সে 6000 টাকা পাইতো, এখন সে আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে 1%। খেয়াল করো 1% ডিসকাউন্টে আমাদেরকে আমরা ডিসকাউন্ট পেয়েছি, আমরা 1% ডিসকাউন্ট বাদে তাকে আমরা কত দিয়েছি 5940 টাকা। একটু মনোযোগ দাও, কোন এক ব্যক্তি আমার কাছে 6000 টাকা পাইতো, এটা আমার জন্য কি বলতো অ্যাকাউন্টস পেয়াবল, এটা কি আমাদের জন্য অ্যাকাউন্টস পেয়াবল। এখন আমি টাকা দেওয়ার জন্য সময় সে আমাকে বলছে 1% কম দিবেন, তো 1% কম দিতে আমি তাকে দিয়েছিলাম 5940 টাকা, 5900 কত 40 টাকা নাকি, এটা তো ছিল হ্যাঁ 5940 টাকা। তাহলে এক ব্যক্তি আমার কাছে 6000 টাকা পাইতো, কত পাইতো 6000। এখন 1% ডিসকাউন্টে আমি তাকে পেমেন্ট করেছি কত 5940 টাকা। শুন, কোন ব্যক্তি যদি আমাকে ছাড় দেয় এটা আমার জন্য কি আয় না ব্যয় বলতো? কোন এক ব্যক্তি আমার কাছে টাকা পাইবো, এখন ওই ব্যক্তি যদি আমাকে ছাড় দেয় বা ডিসকাউন্ট দেয় এটা কি আমার জন্য আয় নাকি ব্যয়? এটা আমার জন্য কি আয় নাকি ব্যয়? আশরাফুল তোমার জায়গাটা ভুল হয়েছে ভাই, অ্যাকাউন্ট রিসিভেবল হবে না। আচ্ছা সবাই আগে আমার প্রশ্ন তো দাও, সবাই আমার প্রশ্ন। হাসান জলিল আয়, ইমনদার আয়। তাহলে প্রথম কথা হচ্ছে আমি তো পাওনাদারকে টাকা দিয়ে দিব, তাহলে আমার পাওনাদার কমে যাবে, পাওনাদার হচ্ছে দায়, দায় কমে কি হয় ডেবিট হয়, ডেবিট। আমার ক্যাশ টাকা চলে যাবে, ক্যাশ কি ক্রেডিট। এরপর তোমরা বলতেছো যে ডিসকাউন্ট পাইলে আয় হয়, তাহলে আমার যদি আয় হয় তাহলে আমার আয় বাড়ছে, আয় বাড়লে কি হয় ক্রেডিট হয়, আয়টার নাম কি ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট কি সিই, আচ্ছা যাই হোক ডিসকাউন্ট রিসিভ। আচ্ছা তাহলে খেয়াল করো, আমার কাছে ওই লোকে পাইতো 6000, আমি তার দিছি কত 5940, তাহলে আমার ক্যাশ টাকা কমছে 5940, ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। এবং সে আমাকে ছাড় দিছে, ছাড় দেওয়া মানে আমার জন্য আয়, আয় বলে কি হয় ক্রেডিট হয়। কত টাকা ছাড় দিছে 60 টাকা, তাহলে বাট্টা প্রাপ্তি ক্রেডিট, বাট্টা প্রাপ্তি কি ক্রেডিট, এটাকে ইংলিশে বলে ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট। এখন আমি তাকে দিছি 5940 টাকা এবং সে আমাকে ছাড় দিছে 60 টাকা, তাহলে টোটাল আমার পাওনাদার কত কমছে 6000। পাওনাদার কমলে কি হয় ডেবিট হয়, পাওনাদার দায়, দায় কমলে কি হয় ডেবিট হয়, তাহলে 6000 টাকা ডেবিট। তাহলে আমার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 6000 টাকা, আমার দায় কমছে, 90 টাকা কমছে ক্রেডিট, এবং আমি ছাড় পেয়েছি, ছাড় পাওয়াটা ক্রেডিট। তাহলে আমি ছাড় পেলাম 60 টাকা, তাকে দিলাম 5940 টাকা, তাহলে টোটাল আমার দায় কমছে 6000 টাকা। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। ওকে, এরপর হচ্ছে তোমাদের 25 নাম্বার ছিল, 25 নাম্বার, 25 নাম্বার। এরপর দেখো রিসিভ ক্যাশ 7000, আমরা ক্যাশ রিসিভ করছি 7000 ফর সার্ভিস কমপ্লিটেড অফ মামুন কোম্পানি। আমরা মামুন কোম্পানিকে সেবা দিয়ে 7000 টাকা রিসিভ করছি, তাহলে এটা নরমাল যাবে না, আমরা ক্যাশ টাকা পেয়েছি, ক্যাশ টাকা কি ডেবিট 7000, ঠিক আছে। তারপরে সেবা দিয়ে টাকা পেয়েছি, আমাদের আয় বাড়ছে, সেবায় ক্রেডিট হচ্ছে কত 7000। সবাই একটু C9 ক্লিয়ার লিখে দাও, সবাই একটু C9 ক্লিয়ার লিখে দাও, এবং C10 এর কি প্রবলেম সেটা বলো।
C10 আমি লাইভে করাইছি, এখানে কোনো প্রবলেম নেই। সবাই C9 C10 ক্লিয়ার লেখো। C9 আমি C10 লাইভে করাইছি, এখানে কোনো প্রবলেম বলা যাবে না, এটা একদম ফুল আমি অঙ্ক করাইছি। C9 C10 ক্লিয়ার। যে তারিখে কোনো হিসাব নাই ওই তারিখে নো ট্রানজেকশন লিখে দিবা, সমস্যা নেই। C9 C10 ক্লিয়ার লিখে দাও। রাশেদ তোমার কথা আবার বুঝি নাই স্যার। যে তারিখগুলো কোন হিসাব না, সেই তারিখ না লিখে পরবর্তী লিখলে হ্যাঁ লিখতে পারবো, কোনো সময়। ধরো ট্রানজেকশন না, এটা লেনদেন না, তুমি না লিখলেও চলবে, যে অথবা লিখতে পারো নো ট্রানজেকশন, ইচ্ছা না লিখলেও চলে, সমস্যা নেই। হ্যাঁ রাব্বি কাউকে ডিসকাউন্ট দিলে ডিবিট নিলে কেটে যাচ্ছে। C9 10 ক্লিয়ার, সমস্যা নেই কারো। আচ্ছা এখন হচ্ছে আমরা যাবো C11। C11 এ কারো প্রবলেম আছে বলো তো দেখি। C11 ও কারো প্রবলেম নাই, কারণ C11 টা আমি গত ক্লাসেও করাইছি। কারো যদি প্রবলেম থাকে এই ডেট বলো, আর না হলে বলো C11 ক্লিয়ার, ফাস্ট করো, আমি দেখতেছি। আমি বলছি 11 12 কমেন্ট এখন করবো না, আমি 12 বলে কমেন্ট করবো, তাহলে দেখতে পারবো। ঠিক আছে মাফিদ হাসান 12 2। আচ্ছা 11 বলো। ইমনদার 11 ক্লিয়ার। এলবি লাকি ক্লিয়ার। নুসরাত পুষ্প 11 30 নাম্বার। নুসরাত পুষ্প 11 30 নাম্বার। স্যার মেড এ ক্যাশ পেমেন্ট ইন নোটস পেবল, এখান না না, এটা নোটস পেবল ব্যাংক ক্রেডিট হবে না, ন কথা এটা। রাশিয়া তুমি যেটা বলছো এটা ন কথা হবে, ক্যাশ ক্রেডিট হবে। আচ্ছা 11 30 পুষ্পা দাস 11 30 বলছে। আরেকটা মেয়ে জানি কি 11 30 নাম্বার একটু প্রবলেম না। আচ্ছা কোন 30টা, প্রথম 30টা না দ্বিতীয় 30টা বলো তো দেখি। এটা আচ্ছা আমি এটা বুঝাই দেই, এটা মনে তোমরা পারো। এটা হচ্ছে রিসিভ 8900 ক্যাশিং অ্যাডমিশন ফ্রি, এটা হচ্ছে ক্যাশ ডেবিট অ্যাডমিশন ফ্রি ক্রেডিট। আর এটা হচ্ছে পেড 900 অন ব্যালেন্স অন ফর কি অ্যাডভার্টাইজিং ইন কার্ড অন এপ্রিল 8। ধরা পেড করেছি 900 টাকা অন ব্যালেন্স, ঠিক আছে। ব্যালেন্স অন ফর অ্যাডভার্টাইজিং, যেটা অ্যাডভার্টাইজিং এর জন্য বকে ছিল, ইন কার্ড ঘটেছে 8 এপ্রিল। তাহলে 8 এপ্রিল আমাদের দেখতে হবে, দেখো 8 এপ্রিল ইন কার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ফর 1800 টাকা অন অ্যাকাউন্ট। আমরা বাকিতে বিজ্ঞাপন দিয়েছিলাম 1800 টাকা। এখন তুমি একটা জায়গায় বাকিতে 1800 টাকা বিজ্ঞাপন দিয়ে আসছো, এখন তোমার পরিচিত, তুমি যদি বলো স্যার নেন আমি আপনাকে আজকে 700 দিব, আবার 1100 কদিন পরে নিয়ে, অথবা আপনাকে আজকে 1200 দিব, আপনি 600 কিছুদিন পরে নিয়ে, এটা নর্মাল বিষয়। তো তুমি কি করলা, 30 তারিখে আইসা 900 পেড করলা। তুমি চিন্তা করলা 1800 টাকা পান, নেন 900 নিয়ে আনেন, আর 900 আমি পরে দিব। আচ্ছা তাহলে 900 টাকা তুমি পেড করছো, তাহলে তোমার বকেয়া বিজ্ঞাপন বাবদ 900 টাকা তুমি পেড করছো। এটা দায় ছিল, দায় কমবে। তাহলে কি অ্যাডভার্টাইজিং পেয়াবল ডেবিট, কি অ্যাডভার্টাইজিং পেয়াবল ডেবিট, তোমার দায় ছিল, দায় কমছে, ডেবিট কত টাকা 900 দিছো 900। এখন তোমার ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট কত 900 টাকা। তাহলে অ্যাডভার্টাইজিং পেয়াবল ডেবিট হচ্ছে 900, ক্যাশ ক্রেডিট হচ্ছে 900। আশা করি বুঝতে পেরেছো সবাই। C11 ক্লিয়ার লেখো, এবং C12 এর কোনটা কোনটা প্রবলেম একটু বলো। C12 এর 2 একটা প্রবলেম ছিল, কে জানি বলছো 2। আচ্ছা C12 এর 2 প্রবলেম বলছিল, ঠিক আছে 2। C12 এর কত, আচ্ছা বুঝছো পুষ্পিতা দাস, বুঝছো? আলামিন 5 নাম্বার, কত 5 নাম্বার ভাই? C11 4, C11 এখন ভাই অনেক প্রবলেম বলতেছে, দেখছো এতক্ষণ বলছ না। C11 25 তোমরা ভাই। C11 5 কোনটা রে ভাই? C11 তো 5ই নাই। আলামিন তুমি কি কমেন্ট করছো ভাই? C11 25 এর সমস্যা খারাপ ভাই। এই 25 নাম্বার আমি বুঝাইছি, এই 25 নাম্বার যারা লাস্ট ক্লাস দেখছো দেখে নিবা 25 নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাশ ডেবিট আনসারের সিমিলার ক্রেডিট। যারা প্রবলেম সলভের কথাগুলো বলতেছো দয়া করে আগের ক্লাসগুলো দেখে নিবা, ঠিক আছে। তোমরা যদি ক্লাস না দেখে প্রবলেমের কথা বলো, তাহলে আমি যে অঙ্কগুলো বুঝাইছি সেগুলো আবার বুঝাইতে হবে, তাহলে আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের যে রিয়েল যে প্রবলেমগুলো সেগুলো সলভ করতে আমাদের কষ্ট হয়ে যাবে, বুঝছো?
এটা তোমরা পারবা, 25 নম্বরটা আমাদের গত ক্লাসটা দেখলে হবে। তারপর আমি বলে দিলাম ক্যাশ ডেবিট, আনআন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সেবা না দিয়ে টাকা নিয়েছি। আচ্ছা 11/4টা কি জানি বললো, 11/4 কোনটা? এই যে এটা ভাই, তুমি 11/4 এই যে এটা না, পারচেস ল্যান্ড কস্টিং কত 30,000 টাকা। এটা ল্যান্ড, ল্যান্ড মানে কি জমি কিনছো, জমি অথবা ভূমি, তাহলে ল্যান্ড ডেবিট ক্যাশ ক্রেডিট শেষ। ওকে, আমি একটু 12 নম্বরটা দেখতেছি। 12/2/28। আচ্ছা 2/28। আচ্ছা আগে দুইটা বুঝাই। পারচেজ ভ্যান ফর ডেলিভারিজ, আমরা একটা পারচেজ করেছি, ক্রয় করেছি এ ভ্যান, একটা ভ্যান ফর ডেলিভারি, ডেলিভারি দেওয়ার জন্য। যদি দেখো না, ডেলিভারি দেওয়ার জন্য আমরা ভ্যান গাড়ি এটা সেটা কিনি। টাকা হচ্ছে কত? 10,000। মিস্টার মুন পেড 2,000 ইন ক্যাশ এন্ড সাইন। এখানে একটা ডেলিভারি ভ্যান ক্রয় করেছি যেটার মূল্য 10,000। মিস্টার মুন পেড কত? 2,000। আমরা নগদে 2,000 টাকা পেড করেছি। ধরো আমরা এই ব্যবসার কর্মচারী, পেড করেছি ক্যাশ এন্ড সাইন্ড এন্ড নোটস পেয়াবল, এবং আমরা একটা নোট পেয়াবলের জন্য সাইন করেছি ফর দ্য রিমাইনিং ব্যালেন্স, মানে অবশিষ্ট টাকার জন্য। তাহলে খেয়াল করো, আমরা ভ্যান কিনছি, তাহলে ভ্যান কি ডেবিট। তুমি কিন্তু লিখতে পারবা যে ডেলিভারি ইকুইপমেন্ট, অথবা না ভ্যান লিখতে চলে, ভ্যান একটা সম্পদ, তাহলে কি লিখবা? ভ্যান। অথবা মোটর ভ্যান, তাহলে মোটর ভ্যান ডেবিট কত? 10,000 টাকা মোটর ভ্যান আসছে প্রতিষ্ঠানে, ডেবিট। সম্পদ আসছে ডেবিট, এবং আমাদের ক্যাশ টাকা চলে গেছে কি ক্যাশ, ক্রেডিট হচ্ছে 2,000 টাকা। এখন বাকি যে 8,000 টাকা আছে সেটার জন্য আমরা নোটে সাইন করেছি। তা আমি যে একটা নোটে সাইন করলাম, আমরা দুইজন যার কাছ থেকে কিনছি এবং আমরা দুইজনে মিলে এটা সাইন করছি। এই নোটের মাধ্যমে আমার একটা দায় তৈরি হয়েছে। কি দায়? এই নোটের মাধ্যমে আমি তাকে বলছি যে আপনাকে আমি 8,000 টাকা দিব, এবং সেটা আমি একবারে স্বাক্ষরিত ভাবে সাইন দিয়ে আসছি। তাহলে এই যে আমার একটা নোট, যে নোটের মাধ্যমে আমরা কোনো পণ্য কিনি এবং মানুষ আমাদের কাছে টাকা পাওনা থাকে, সেটাকে বলা হয় প্রদেয় নোট। কি নোট? প্রদেয় নোট। এটাকে ইংলিশে বলা হয় নোটস পেয়াবল। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়াল একটা দায়, কারণ এই নোটের মাধ্যমে আমার একটা 8,000 টাকার দায় তৈরি হয়েছে। তাহলে দায় বাড়লো, একটা দায় বাড়লো না, দায় বলে কি হয়? ডেবিট হয়। তাহলে দায় বলে কি হয়? ক্রেডিট হয়। দায় বলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে দায়টার নাম কি? নোটস পেয়াবল। তাহলে কি? নোটস পেয়াবল, ক্রেডিট হচ্ছে কত? 8,000 টাকা। তাহলে যারা দেখি হলো ব্যান ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোটস পেয়াবল, ক্রেডিট। সবাই একটু 2 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। এরপর হচ্ছে C12/28, 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 12/17/28। ওকে, তাহলে আমাদের আর বাকি আছে 17 এবং 28। ওকে, C12, 17, 28। এই হচ্ছে 17 আর এই হচ্ছে 28। ঠিক আছে, আমি করে দিচ্ছি। ওকে, রিসিভ ক্যাশ 750 ফর সার্ভিস প্রোভাইড অন January 7। একটু ভালো করে খেয়াল করো, এখানে বলা হয়েছে রিসিভ ক্যাশ ফর সার্ভিস প্রোভাইড। আমরা ক্যাশ টাকা রিসিভ করেছি ফর সার্ভিস প্রোভাইড, মানে সেবা দেওয়ার জন্য, অন January 7, যে সেবাটা আমরা জানুয়ারি 7 তারিখে দিছি। তাহলে চলো আমরা একটু জানুয়ারি 7 তারিখে যাই। দেখো, জানুয়ারি 7 তারিখে পারফর্ম 2400 টাকা অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। দেখো ভালো করে, জানুয়ারি 7 তারিখে আমরা বাকিতে সেবা দিয়েছিলাম 2400 টাকা। সেই সুবাদে এখানে বলা আছে, সরি এটা রিসিভ ক্যাশ 750 ফর সার্ভিস প্রোভাইড অন January 7। আমরা যে জানুয়ারি 7 তারিখে সেবা দিয়েছিলাম, সেই সেবা বাবদ আমরা কি 750 টাকা পাইছি। তাহলে আমাদের কি ক্যাশ ডেবিট 750, এবং জানুয়ারি 7 তারিখে যে আমরা সেবা দিয়েছিলাম, আমরা তাদের কাছে যে টাকা পাইতাম তারা আমাদের জন্য দেনাদার ছিল। এখন কিন্তু সেই দেনাদারে আমাকে টাকাটা দিচ্ছে। তাহলে দেনাদার যদি আমাকে টাকা দেয়, দেনাদার কমছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হচ্ছে কত? 750। আমি মনে করি যে তোমরা অনেকে হয়তো ভাবছো যে আমরা নগদে সেবা দিচ্ছি, যে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আসলে কিন্তু এখানে অন January 7 বলা আছে, এটার মানে হচ্ছে তুমি যে জানুয়ারি 7 তারিখে সেবা দিছো, সেই বাবদ তুমি নগদ টাকা পাইছো কত? 750 টাকা। ওই দিন যে সেবা দিছিলা সেই সেবার টাকা পাইছো। তো ওই দিন যে সেবা দিছিলা, তাহলে ওই দিন তো যাবে হচ্ছে এক দেনাদার ডেবিট, সেবাই ক্রেডিট।
বাকিতে সেবা দিছিলা। তো এখন ওই দানাদারে তোমার এসে কি 750 টাকা দিছে, তাহলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এরপরে 28 নাম্বারটা একটু বুঝো ভালো করে। 28 নাম্বারটা মজা পাইবা। রিসিভ ক্যাশ 1600 টাকা এজ এ ফুল সেটেলমেন্ট অফ রিমাইনিং মানি ফর সার্ভিস প্রোভাইড অন জানুয়ারি 7। মজার একটা অনেক মনোযোগ দিবে, অনেক ভালো লাগবে তোমাদের। বলছে রিসিভ ক্যাশ, আমরা টাকা পেয়েছি 1600 এজ এ ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তি। পূর্ণ নিষ্পত্তি শুনছো তোমরা আগে? আমি তোমাদেরকে একটু পূর্ণ নিষ্পত্তি শোনাই, ভালো করে বুঝালো। ধরো এখানে রুহি নামে একটা মেয়ে আছে যে কমেন্ট করে আমাদের এখানে, তোমাদের সাথে পড়ে। হ্যাঁ, রুহির একটা ফ্রেন্ড মনে করো তার কাছ থেকে 500 টাকা ধার নিচ্ছে। কত টাকা? 500। এখন রুহির কাছ থেকে এই ফ্রেন্ডের, রুহি তার ফ্রেন্ডের কাছ থেকে টাকা 500 নিতে পারতেছে না। মানে রুহির ফ্রেন্ড রুহিরে ঘুরাইতেছে যে পরে দিব না, একদিন দিব না দোস্ত, পরে দিব না, এটা সেটা। ঠিক আছে, রুহি চিন্তা করলো যে একটা সুযোগ দেই। তো বললো যে আচ্ছা তোর কাছে আমি 500 টাকা পাই, তুই আমার 400 টাকা দে, বাকি টাকা আমি তোর কাছ থেকে চাম না। এই যে 500 টাকার লেনদেনটা 400 টাকায় ওই কমপ্লিট করে দিল, এটাকে বাংলাতে বলে পূর্ণ নিষ্পত্তি। মানে এই লেনদেনটা পুরো নিষ্পত্তি হয়ে যাবে, বুঝছো? তাহলে 500 টাকা পাইতো, 400 টাকা দিলে সে আর বলছে 100 টাকা আমি দাবি করবো না। এই যে লেনদেনটা নিষ্পত্তি হচ্ছে, এটাকে বলা হয় পূর্ণ নিষ্পত্তি, অথবা ইংলিশে বলে ফুল সেটেলমেন্ট। ঠিক আছে, তাহলে এখন দেখো রোহির অবস্থাটা কি হলো। রোহি কিন্তু এখানে 100 টাকা লস হয়েছে, রোহি কি 100 টাকা লস হয়েছে। তো এখানে বিষয়টা সেম। আমরা যে ব্যক্তির কাছে টাকা পাইতাম জানুয়ারি 7 তারিখে সেবা দেওয়ার মাধ্যমে, ওই ব্যক্তিকে 1600 টাকা নিয়ে সে যদি আরো টাকা পায় সেটা আমরা নিব না বলছি, এটাকে বলা হচ্ছে কি ফুল সেটেলমেন্ট। তাহলে আবার বলো, রিসিভ ক্যাশ 1600 টাকা আমরা পেয়েছি এস ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তির মাধ্যমে অফ দ্য রিমাইনিং মানি, অবশিষ্ট আমরা যে টাকা পাইতাম সেটা যাই পাইতাম আমরা 1600 টাকা নিয়ে বলছি মাপ। ওকে, ফর সার্ভিস প্রোভাইড অন জানুয়ারি 7। এখন তোমাকে বের করতে হবে যে আসলে তুমি কত পাইতা, আসলে কি তুমি কত পাইতা। তাহলে খেয়াল করো, তুমি জানুয়ারি 7-এ 2400 টাকার সেবা দিছিল, এরপরে 17 তারিখে আইসা ওই ব্যক্তি 750 টাকা তোমার দিয়ে দিচ্ছে। খেয়াল করো, তাহলে 2400 পাইতা, সে লোকে 750 টাকা তোমাকে কত তারিখে, এই যে 17 তারিখে দিয়ে দিচ্ছে। তাহলে তার কাছে এখন কত পাও তুমি? 1650। এখন তুমি বলতেছো যে তুমি 1600 টাকা নিয়া তার কাছে যা পাইতা সেটা পূর্ণ নিষ্পত্তি, মানে তুমি সে টাকা তোমার লাগবে না। তাহলে তুমি পাইতা 1650, তুমি নিলা 1600, তাকে বলছো যে 50 টাকা আপনার দেওয়া লাগবে না। বিজনেসের ক্ষেত্রে এটা কিন্তু হয়। আমি কিন্তু 10 বছর বিজনেস করেছি, 10 বছর। ঠিক আছে, আমি 2010 সাল থেকে 19 সাল প্লাস আমি বিজনেস করেছি। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমি ব্যবসা করেছি, অনার্সে ওঠার পরে আমি ব্যবসা ছাড়ছি। ঠিক আছে, তার মানে আমি নিজেই কিন্তু সবকিছু পরিচালনা করতাম। তো 1 বছর ব্যবসা করার পরে যখন ঈদের সময় টাকা নিতে যাইতাম, ধরো আমি পাই 12,000, আমার দিত 10,000, বুঝছো? তো এখন আর বলতো কি আর পাবো না, 1 বছর ব্যবসা করছি, তোর সাথে 2000 টাকা নিস না, মাফ করে দে, এরকম এরকম আমরা যতটুকু পারতাম নিতাম। তো একটা সময় দেখা গেছে কি 12,000 থেকে 500 টাকা হইলো কম দিত, তাহলে এই টাকাটা কিন্তু আমরা দাবি করতে পারতাম না। তো এখন আমরা এই 1600 টাকার মধ্যে যে 1650 টাকার মধ্যে আমরা 1600 টাকা পাইলাম, 50 টাকা সে দিবে না সেটা আমরা দাবি করতে পারবো না। এখন তোমরা বলতো যে এই যে 50 টাকা আমি তাকে ছাড় দিলাম, এটা আমার জন্য কি আয় হইলো নাকি ব্যয় হইলো? আচ্ছা, তাহলে কি হলো বলো তো দেখি। আমরা যে 750 টাকা যে কি করলাম, সরি 50 টাকাতে ছাড় দিলাম, এটা আমার জন্য আয় হইলো নাকি ব্যয় হইলো? এটা তো ডিস্টার্ব করতেছে, বলার মতো না। ব্যয় হয়েছে, তাহলে ব্যয় হলে ডেবিট হবে। তাহলে খেয়াল করে এখন আমরা যদি দেখি, দেখো আমরা ক্যাশ পাইছি 1600 টাকা, তাহলে 1600 ক্যাশ ডেবিট 1600 টাকা। আমরা তাকে বার্তা দিয়েছি, সেটা আমাদের জন্য ব্যয়, ব্যয় হলে ডেবিট হয়। এটাকে আমরা বলবো ডিসকাউন্ট পেমেন্ট, মানে বার্তা প্রদান, ডিসকাউন্ট পেমেন্ট।
ওকে, তাহলে ডিসকাউন্ট পেমেন্ট ডেবিট কত টাকা? 50 টাকা। এখন সে তো আমাদেরকে টাকা দিচ্ছে, তাহলে সে দেনদার ছিল, টাকা দিচ্ছে, দেনদার কমছে, দেনদার ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট কত? এখানে স্যার আমরা তো ক্যাশ পাইছি 1600, বাটা দিছি 50, তাহলে আমাদের টোটাল 1650 টাকা আমাদের কি দেনাদার কমলো। এখন তুমি ডিসকাউন্ট এবং দেনাদার এই দুইটার মধ্যে যেহেতু দুইটাই ক্রেডিট, তুমি আগে পরে লিখতে পারো। তাহলে কি হলো? ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট পেমেন্ট ডেবিট, আর দেনাদার কি ক্রেডিট। ঠিক আছে, ওকে। সবাই একটু 12 নম্বর ক্লিয়ার লিখে দাও। আর অনেকগুলো অঙ্ক আছে, আমাদের টাইম অনেক প্রায় হয়ে গেছে। প্লিজ সবাই 12। সবাই দেখো 13 নম্বর প্রবলেম আছে, দেখো তো 12 ক্লিয়ার লেখো, এবং 13 তে কার প্রবলেম আছে বলো। 13 বলো তো। ঈশিতা দেব 13 29 3 নাম্বার। আচ্ছা 3 29, 13 হচ্ছে 3, আর হচ্ছে কি 29, 3 আর হচ্ছে কি 29, 13 3 আর হচ্ছে 29। ওকে, তাহলে 13 3 29, এই 30 তারিখ সমস্যা হবে কেন? 3 29 3 29 3 29, আচ্ছা 3 29 দুইটা আছে, খেয়াল করো। 3 পারচেজ পেপার, আচ্ছা দেখতে হবে দা ফলোইং ট্রানজাকশন অফ ইন বুকস অফ জুবাইর অফ দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2022। আচ্ছা দেখো এখানে দেখো লেখা আছে দা ফলোইং ট্রানজাকশন আর অপেন্ড ফ্রম দ্য বুকস অফ জুবাইর ফ্রম দ্য মান্থ অফ সেপ্টেম্বর। দেখো পারচেজ পেপার ফর ক্যাশ 10,000 এন্ড অন অ্যাকাউন্ট 5,000। এখানে পেপার ক্রয় করেছি কত? 10,000 নগদে এবং বাকিতে 5,000। তাহলে কাগজ কলম আর হচ্ছে পেন্সিল, কাগজ কলম পেন্সিল এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মণিহারি। মণিহারি মূলত খরচ, মণিহারি মূলত কি খরচ। এটাকে ইংলিশে বলা হয় স্টেশনারি। ইংলিশে কি বলা হয়? স্টেশনারি। তাহলে পারচেজ পেপার কাগজ করে করা হয়েছে ক্যাশ 10 এবং বাকিতে কত 5। তাহলে আমরা টোটালি 15,000 টাকার স্টেশনারি কিনেছি, মানে মণিহারি। তাহলে স্টেশনারি ডেবিট কত? 15,000 টাকা। মণিহারি খরচ বাড়ছে ডেবিট। আমরা নগদ টাকা দিচ্ছি 10,000, তাহলে নগদ হিসাব ক্রেডিট 10,000, এবং আমরা বাকিতে কিনছি 5,000। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হচ্ছে কত? 5,000। তাহলে খরচ বাড়ছে স্টেশনারি মণিহারি 10,000, 15,000 টাকা ডেবিট, ক্যাশ কমছে 10,000 ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল দায় বাড়ছে ক্রেডিট 5,000 টাকা। ঠিক আছে, এটা শেষ। ওকে, 29 নম্বর পেড 4,000 ফর স্যালারিজ। এতটুকু হচ্ছে একটা লেনদেন। ঠিক আছে, একটা লেনদেন পেড 4,000 ফর স্যালারিজ। তাহলে এটা যাবে হবে হচ্ছে তোমার এটা যাবে, প্রথমটা যাবে হচ্ছে স্যালারিজ ডেবিট ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, পেড 4,000 টাকা স্যালারি, তাহলে স্যালারি ডেবিট 4,000, ক্যাশ ক্রেডিট 4,000। এরপর দেখো and received a bill of 8,000 টাকা for utilities, received a bill of 8,000 টাকা for utilities, মানে আমরা ইউটিলিটিস একটা বিল রিসিভ করেছি। তাহলে আমি ইউটিলিটিস মানে কি? কারেন্ট, বিদ্যুৎ, গ্যাস আচ্ছা ব্যবহার করছি, তার আমাকে একটা বিল দিছে, জাস্ট আমি রিসিভ করেছি। রিসিভ করা মানে তো আমি তাকে টাকা দেই নাই, জাস্ট সে আমাকে বিলটা দিচ্ছে। আমরা কিন্তু নরমালি পানি বিল, বিদ্যুৎ, গ্যাস বিল আমাদের দরজাতে টোকা দিয়ে যে বিলটা দিতে আসে, আমরা কিন্তু তাকে ওই ব্যক্তিকে টাকাটা দিয়ে দেই। ওই ব্যক্তিকে আমরা টাকাটা দিয়ে দেই না, আমরা কিন্তু আমাদের সময় মতো ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আসি। ঠিক আছে, তাহলে বুঝে নিতে হবে যে বিলটা রিসিভ করা মানেই আমি তাকে টাকাটা দিইনি, জাস্ট বিলটা রিসিভ করেছি। তো বিলটা রিসিভ করার সাথে সাথে আমি বুঝতে পারলাম যে আমার এখানে ইউটিলিটিস বিল বাবদ 800 টাকা খরচ হয়েছে। তাহলে আমি কি লিখবো? এটা আমার জন্য খরচ, তাহলে আমি কি লিখবো? ইউটিলিটিস এক্সপেন্স খরচ হয়েছে ডেবিট কত? 800 টাকা। তাহলে আমি কি টাকা দিয়েছি? দেই নাই, তাহলে এটা বকেয়া হলো। তাহলে ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, ইউটিলিটিস
পেয়াবল ক্রেডিট, উপযোগ খরচ ডেবিট, বকেয়া উপযোগ খরচ ক্রেডিট। ওকে, তাহলে সবাই 13 নাম্বার ক্লিয়ার লিখে দাও। সবাই একটু 13 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। না, স্টেশনারি না লিখে পারচেজ পেপার লেখা যাবে না, কারণ যদি এটা পেপারের ব্যবসা হইতো তখন আমরা লিখতাম পারচেজ ডেবিট। ঠিক আছে, যেহেতু এটা কিছু বলা নাই, মানে এটা হচ্ছে আমাদের মনিহারি হিসেবে ধরে নিতে হবে, মনিহারি খরচ। তো কাগজ কলম পেন্সিলের একটা নাম আছে মনিহারি, মনিহারি লিখতে হবে। ঠিক আছে, পারচেজ মনিহারি লেখা যাবে না। হ্যাঁ, এখানে দুইটা লেনদেন, 29 তারিখে দুইটা লেনদেন, সেজন্য দুইটা জানালা হয়েছে, এখানে দুইটা লেনদেন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো C14 নাম্বার কারো প্রবলেম আছে? C14 28 নাম্বারটা কিন্তু পারবা এখন। এই যে C14 সেম, আমি 28 নাম্বারটা পারবা, এটা একদম সেম আগের মতো, এখানে প্রবলেম হবে না আশা করি, কারণ এটা সেটেলমেন্ট আমি বুঝাইছি একটু আগে। ওইটার সেম একটু আগে যে আমরা করেছিলাম সেটা নভেম্বর 7, এই যে এটা আমরা 3200 টাকার সেবা দিছি। আচ্ছা C14 নাম্বার একটু দেখো তো, 14 31 28 30 30 31 28 30 31 28 14/2 ভাই, এটা একটু আগে বুঝাইছি ভাই। পারচেজ ডেলিভারি ভ্যান একটু আগে আমি এটা বুঝাইছি। একটা ডেলিভারি ভ্যান ক্রয় করা হয়েছে, ডেলিভারি ভ্যান ডেবিট 15,000 টাকা, ক্যাশ পেড করেছে, ক্যাশ ক্রেডিট হচ্ছে 5,000, আর বাকিটা হচ্ছে নোটস পেয়েবল ক্রেডিট 5,000। একটু আগে ভাই বুঝাইছি সেম, ওইটার সেম অঙ্ক এটা, ওইটার সেম অঙ্ক এটা, বুঝছো? জাস্ট অ্যামাউন্ট গুলো চেঞ্জ। আচ্ছা 28টা একটু বুঝাইতে, 28টা এই যে এটা বুঝাইতে হবে, এটা এটা দেখো 28টা দেখো, এখানে আমরা 3200 টাকা সেবা দিছিলাম, 28 টাকা জানুয়ারি 7, 32 টাকার সেবা দিছিলাম, আমরা তাদের কাছে 3200 টাকা পাইতাম। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 3200। এরপর দেখো আবার এই যে 18 তারিখে 1200 টাকা আমরা পেয়েছি, জানুয়ারি দেখো লেখা আছে রিসিভ 1200 ফর সার্ভিস প্রোভাইড অন জানুয়ারি 7, আমরা 1200 টাকা পেয়ে গেছি। তাহলে 1200 টাকা পাইলে কি ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, একটু আগে যেটা করেছিলাম। তাহলে আমরা তাদের কাছে এখন কত পাই? 2000 টাকা। এখন 2000 টাকার মধ্যে 28 টাকা বলছে রিসিভেবল 1850, ফুল সেটেলমেন্ট অফ দ্য রিমাইনিং মানি ফর সার্ভিস প্রোভাইড অন জানুয়ারি 7। তাহলে জানুয়ারি 7 তারিখে আমাদের সেবা দিয়েছিলাম 3200, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তারপরে 18 তারিখে আমরা 1200 পাইছি, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তারপরে এখন আমরা তাদের কাছে কত পাই? 2000। 2000 টাকা পাওয়ার মধ্যে তারা আমাদের কাছে 1850 টাকা দিচ্ছে, বাকিটা কি ফুল সেটেলমেন্ট, বাকিটা আমরা তাদের মাফ করে দিচ্ছি। তাহলে যাবে তারা কি হইব? যাবে তারা কি হইব? ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট 1850, বারটা দিলাম কত? বারটা কত দিলাম? বারটা দিছি হচ্ছে ডিসকাউন্ট পেমেন্ট 150, তাহলে ডিসকাউন্ট পেমেন্ট ডেবিট কত? 150। আর আমার দেনাদার কত কমছে? 20,000 টাকা, সরি 2000 টাকা ক্রেডিট। ওকে, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমি জানি 31 নাম্বার একটু বুঝাই দিতে হবে, 31 নাম্বার একটু ঝামেলা আছে, 31 নাম্বার একটু ঝামেলা আছে, 31 নাম্বার একটু ঝামেলা আছে। সবাই একটু 31 নাম্বারটা খেয়াল করো, সবাই 31 নাম্বারটা একটু খেয়াল করো। আচ্ছা দেখো 31 নাম্বার দেখো, পারচেজ সাপ্লাইজ ফর 700 অন অ্যাকাউন্ট। আচ্ছা বলো তো সাপ্লাইজ কি? সাপ্লাইজ কি সম্পদ, দায়, আয়, মূলধন না উত্তোলন? সাপ্লাইজ কি একটু বলো তো দেখি। জার্নাল না পারলে তুমি কিচ্ছু পারবা না, এটা হচ্ছে জার্নাল, জার্নাল পারতে হবে। জার্নাল হচ্ছে সকল অ্যাকাউন্টিং এর মূল বিষয়। জার্নাল পারা মানে কি তুমি অন্য সব লেনদেন পারবা। আমরা জার্নালের ক্লাস নিচ্ছি 4টা, এবং এই জার্নাল থেকে হুবহু 10 মার্কের প্রশ্ন আসবে। ঠিক আছে, অনেক বড় 10 মার্কের প্রশ্ন শুধু জার্নাল থেকে চলে আসে, এবং এমনি তো 4 মার্কের প্রশ্ন আছে জার্নাল থেকে। তার মানে জার্নাল তোমাকে শিখতে হবে, জার্নালের না শেখার কোনো রাস্তা নেই। ওকে, এবং আমরা এর পরবর্তীতে যে
চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন চ্যাপ্টারে 100% 10 মার্ক প্রতিটা ডিপার্টমেন্টে আসবে, এটা কোনো মিস নাই, বুঝছো? তার মানে এর পরবর্তী যে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে সাপ্লাইস হচ্ছে সম্পদ। সাপ্লাইস কি সম্পদ? তাহলে আমি 14 তারিখে সাপ্লাইস কিনি, তাহলে সাপ্লাইস ডেবিট কত? 700। আর হচ্ছে ক্যাশ অন অ্যাকাউন্ট কিনছি না, বাকিতে আছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত? 700। এখন 31 তারিখে এসে বলছে সাপ্লাইস অন হ্যান্ড, মানে সাপ্লাইস হাতে আছে, দা এন্ড অফ দা মান্থ, মাসের শেষে 250। শোনো, আমার কাছে 700 টাকার সাপ্লাইস ছিল, সম্পদ ছিল। এখন আমাকে বলতেছে যে এই মুহূর্তে আমার হাতে আছে 250 টাকার সাপ্লাইস। তাহলে বলো তো তোমরা এখানে কত টাকার সাপ্লাইস খরচ হয়েছে? বলো। 750 টাকা, 700 টাকার সাপ্লাইস থেকে যদি তোমার হাতে থাকে 250 টাকার সাপ্লাইস, তাহলে তোমার কত টাকার সাপ্লাইস খরচ হয়েছে? 450 টাকার সাপ্লাইস খরচ হয়েছে। 450 টাকার সাপ্লাইস কি হয়েছে? খরচ হয়েছে। তাহলে 450 টাকার সাপ্লাইস যদি খরচ হয়, তাহলে এখন তুমি কি লিখবা? সাপ্লাইস খরচ, খরচ বাড়া ডেবিট, তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট কত? 450। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 450। তাহলে সাপ্লাইস খরচ হয়েছে, খরচ বাড়লে ডেবিট হয়। তো সাপ্লাইসটা কই থেকে খরচ হয়েছে? তোমার সাপ্লাইস যে ছিল সেটাই খরচ হয়েছে। তো তোমার যে সাপ্লাই ছিল সেটা সম্পদ, সম্পদ কমই তো খরচ হয়েছে। তাহলে সম্পদ কমছে, আবার খরচ বাড়ছে, তাহলে সাপ্লাইস খরচ বাড়ছে ডেবিট, তাহলে তোমার খরচটা কই থেকে গেছে? সাপ্লাইস থেকে, তাহলে সাপ্লাইস ক্রেডিট। সাপ্লাইস ক্রেডিট 450। ঠিক আছে, ভালো করে খেয়াল করো সবাই, একটু C14 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। 1 ঘন্টা পার হয়ে গেছে, তোমরা সবাই সমাধানগুলো একটু জলদি বলো। C14 ক্লিয়ার। আচ্ছা, তোমরা কিন্তু সেম জিনিসটা বারবার আমার বুঝাইতেছো। সাপ্লাইসটা নতুন, আমি বুঝতে পারছি। এগুলা কিন্তু পুরাতন নাই, সব আগের। আচ্ছা, 14 15 ক্লিয়ার লেখো। 15 তো নতুন কিছু নাই, 15 ক্লিয়ার লেখো। 15 ক্লিয়ার লেখো। 15 তো নতুন কিছু নাই, আমি দেখতেছি না নতুন কিছু। 15 তো নতুন কিছু নাই, 15 ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে 16। আলহামদুলিল্লাহ, 16 তো সমস্যা নাই। তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 18। না, এগুলা সব ইজি, আমি সবগুলা লাস্টে দিছি, ইজি গুলা সবগুলা করার জন্য। আচ্ছা, সবাই একটু 15 16 17 18 বলো, সব ক্লিয়ার লেখো। 15 16 17 18, সবাই 18 পর্যন্ত ক্লিয়ার? সবাই 18 পর্যন্ত ক্লিয়ার লেখো। অল ক্লিয়ার, সবাই অল ক্লিয়ার লিখে দাও। অল ক্লিয়ার। আমি তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম। 5 মিনিটের মধ্যে তোমরা কমেন্টে যেটা বলবা আমি সেটা আনসার দিব। ঠিক আছে, বলো কমেন্টে কি কি কি। রাশেদ, থ্যাংক ইউ স্যার, অল ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। কমেন্টে কিছু থাকলে বলো। 18 30 শেষ সমস্যা। ইসরাত জাহান রেশমি 18 30 নম্বরের বলে সমস্যা। আচ্ছা 30, আচ্ছা এটা 18 30, কোন 30টা? এই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দুইটা করে দিচ্ছি। এটা পেড স্যালারিজ ফর দ্য মান্থ 15,000, স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা পেড 6000 টু মুন কোম্পানি অন অ্যাকাউন্ট। এটা হচ্ছে পেড, টাকা পরিশোধ করা হচ্ছে মুন কোম্পানি, মুন কোম্পানিকে অন অ্যাকাউন্ট, মানে মুন কোম্পানি তোমার কাছে টাকা পাইতো। তাহলে মুন কোম্পানি যদি তুমি টাকা পরিশোধ করো, সে তোমার কাছে টাকা পাইতো, সে পাওনাদার। তো তুমি তাকে টাকা দিলে 5000 কমবে, 5000 কমলে কি ডেবিট, তাহলে 5000 ডেবিট কত? 6000 টাকা। তোমার নগদ টাকা কমবে, নগদান সম্পদ কমলে ক্রেডিট হবে। তাহলে তোমার কাছে সে টাকা পাইতো, টাকা দিলে তোমার দায় কমবে, 5000 কমবে, 5000 কমলে ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, ওকে। যারা ইসলাম স্যার, স্টেশনারি আর ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য কি একটু বলেন? আচ্ছা, স্টেশনারি হচ্ছে তোমার কাগজ, কালি, কাগজ এবং কালি জাতীয় যে বিষয়গুলো সেগুলোকে বলা হয় স্টেশনারি, মানে বাংলাতে বলা হয় মণিহারি। কাগজ, কালি, কার্বন। আর ইউটিলিটিস এক্সপেন্স গুলো হচ্ছে আমরা যে বাসায় থাকি বা আমাদের দোকান আছে, সেখানে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, এগুলাকে বলা হয়
ইউটিলিটিস এক্সপেন্স, এটা বাংলাতে বলা হয় উপযোগ খরচ। আচ্ছা, বাংলাতে কি বলা হয়? উপযোগ খরচ। ওকে, যে নিউ আসো বুঝতে প্রবলেম হলে আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো ক্লাস সিরিয়াল আছে, সেটা করে নেবেন। আচ্ছা, ঈশিতা দেবনাথ, ঈশা, হ্যাঁ স্যার আমার এসএমএসটা, হ্যাঁ বলছি। আচ্ছা রবিউল, ব্যক্তির নাম থাকলে অ্যাকাউন্টস পেয়েবল এর জায়গায় যদি ব্যক্তির নাম দেয় তাহলে কি প্রবলেম হবে? আসলে ব্যক্তির নাম থাকুক আর যাই থাকুক, ব্যক্তির নাম বসানো যায় না, ঠিক আছে? সেটা দেনাদার এবং পাওনাদার হবে। যদি বলা হয় তোমার, আমরা যেমন করেছিলাম এই ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটে, সাবসিডিয়ারি লেজার হচ্ছে যেটাকে সহকারী খতিয়ান বলে, ওইখানে নাম ইউজ করা লাগে। নর্মালি নাম ইউজ করা লাগে না, নাম ইউজ করবো না, ঠিক আছে? তুমি লাগবে অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, রাব্বি প্রিন্সিপাল অ্যাকাউন্টিং কোশ্চেন কাঠামো কিরকম, অর্থাৎ কোন প্রশ্ন অঙ্ক কত মার্কস? ভাই প্রশ্ন কাঠামো কেমন তোমরা এই প্রিন্সিপাল অ্যাকাউন্টিং বইয়ের পিছনে দেখে নিবা, তাহলে সুবিধা হবে। আমি যদি বলি অনেক সময় লাগবে। নাইট ফয়সাল, কি সুন্দর ক্লাস করে আমাদের সেকেন্ড ইয়ার একটা সাবজেক্ট ও ফ্রি করায় না। সব ইয়ার যদি ফ্রি পড়াই তাহলে আমি কেমনে চলবো ক? এই যে বুটটা 5 লাখ, এই 4,30,000 টাকা বুটটার দাম, ঘরে খরচ হয়েছে আরো 3 লাখ টাকা, আমার বউ বাচ্চা আছে, চলতে হইব না রে? আচ্ছা বুঝছি, তাহলে সমস্যা আছে। ওকে, না আমার এখানে কোনো উত্তর শিট নাই, শুধু কোশ্চেন আছে, আমি উত্তর শিট করি নাই। তোমরা বই কিনে নিও, কমার্স পাবলিকেশন বই কিনে নিও, বই কিনে নিলে সবগুলো উত্তর পাবে। এটা কমার্স পাবলিকেশন থেকে উঠাইছি, বই কিনে নিও। ওকে, এখন তোমাদের সাথে একটা কথা বলি। তোমরা কিন্তু এই যে ফিনান্স এবং ইকোনমিক্স কোর্সে ভর্তি হয়ে যাও, আমি কিন্তু এইভাবে অ্যাকাউন্টিং যেভাবে বুঝাই পড়াই সেভাবে কিন্তু আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? ফিনান্স এবং ইকোনমিক্স কোর্সে ভর্তি হয়ে যাও, হ্যাঁ? ওকে, এখন তোমাদের এক্সাম, ঠিক আছে? এক্সাম হচ্ছে তোমাদের স্যাটারডে 9:30 PM। ওকে, 9:30 PM, ঠিক আছে? আমি তোমাদেরকে 10টা জার্নাল দিব, 10 মার্কের। তোমরা জানো যে তোমরা যারা এই পরীক্ষাগুলো দিবা, তোমাদের সবগুলো রেজাল্ট কাউন্ট করা হবে, এবং এই পরীক্ষার অংশগ্রহণকারীদের মধ্যে যারা প্রথম 10 স্থান অর্জন করবে, প্রথম 10, ধরো 50 জন পরীক্ষা দিচ্ছে, প্রথম 10 জনকে 10 সেট বই দিব, ঠিক আছে? তাহলে আমি 10টা জার্নাল দিব। এটা হচ্ছে তোমাদের এক্সাম নাম্বার 1। এটা টপিক কি? এক্সামটা কিসের উপর হবে? জার্নালের উপরে। আমি জাস্ট 10টা জার্নাল দিব, তোমরা 10টা জার্নাল আনসার করে যেমনি পরীক্ষা দিবা এমনি সুন্দর করে বইয়ের মতো করে আনসার দিবা, তারপরে দিবা তোমরা, এই যে ব্যাখ্যা দিবা, সবকিছু। তার পরীক্ষা কি? স্যাটারডে, কি বারে? শনিবার, সেম তোমাদের ক্লাস টাইমে পরীক্ষা হবে, ঠিক আছে? ওইটা জানাল 10টা জানাল। 10টা জানালের জন্য তুমি সময় পাবে হচ্ছে 20 মিনিট। কত মিনিট? 20 মিনিট। এবং এই 10টা জানার জন্য তুমি কত মার্কস পাবে? 10 মার্কস, ঠিক আছে? আমি পরীক্ষা একটু বলে দিই কিভাবে দিবা। আমাদের যে 11 প্লাস একাডেমি একটা গ্রুপ আছে, অফিসিয়াল 11 প্লাস একাডেমি গ্রুপ, এবং এই গ্রুপে যাদের পোস্ট করতে প্রবলেম হয়, আমাদের আরেকটা গ্রুপ আছে। আমরা দুইটা গ্রুপের লিংক তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তোমরা, আমি 9:30-এ তোমাদেরকে সব জায়গায় আমি একটা প্রশ্ন বানায় দিব। ওই প্রশ্নটা তোমাদের 9:30-এ তোমাদের কাছে পৌঁছাবে। তো তোমাদের পরীক্ষা টাইম আছে কত? 20 মিনিট। তো এই 20 মিনিটে তুমি এই যে 10টা জাবেদা সুন্দর করে ব্যাখ্যা সহ লিখবা, ঘরটর বানায়া। লেখার পরে 20 মিনিটের মধ্যে এই গ্রুপগুলোতে তুমি যে খাতায় লিখছো সেই খাতার ছবি উঠায়া তোমার নাম বলবা আর সেশন বলবা, ঠিক আছে? বলে তুমি সাবমিট করে দিবা। তারপরে আমি খাতা দেখে তোমাকে মার্ক দিব, এবং এই মার্কগুলা কম্পিউটারে থাকবে যে তোমরা কে কত মার্কস পাইছো। এইভাবে সবগুলা পরীক্ষা নেওয়ার পরে যারা সব থেকে বেশি মার্কস পাইবা তোমাদেরকে বই দেওয়া হবে। এবং তোমরা জানো যে আমরা যেভাবে এই জার্নাল চ্যাপ্টার শেষ করছি, আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো ইনশাআল্লাহ এইভাবেই শেষ করবো, তোমাদের কোনো প্রবলেম রাখবো না, ঠিক আছে? তো এইভাবে আমরা সকল বই আমরা এইভাবে পড়াই। ফিনান্সের ক্ষেত্রে এইভাবে আমরা পড়াবো, ইকোনমিক্স এর ক্ষেত্রে এইভাবেই পড়াবো। মানে প্রতিটা চ্যাপ্টার পরে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি এক্সামের রুলস গুলো তোমাদেরকে একটু বলে দিব, যে এক্সামের
ঠিক আছে, এক্সামের রুলস গুলো আমি বলে দিব যে কিভাবে তোমরা এক্সাম দিবা। ঠিক আছে, টাইমের বাইরে কেউ খাতা সাবমিট করলে কিন্তু সাবমিট হবে না। ঠিক আছে, এরপর আমি বিবেচনায় আসলে আমি তোমাদেরকে আমি প্রশ্নের মধ্যে কত মিনিট টাইম লেখা থাকবে সেই টাইম অনুযায়ী তোমরা পরীক্ষা দিবা। হয়তো আমি 20 মিনিট বলছি, যদি আমার কোশ্চেনটা একটু বড় হয় তাহলে আমি তোমাকে একটু 5 মিনিট বাড়াই দিতে পারি, মানে কোশ্চেনে টাইম লেখা থাকবে। ঠিক আছে, আচ্ছা কোথায় খাতা জমা দিতে হবে আমি বলেছি। আচ্ছা, এখন এখানে যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হও নাই, পেজের মধ্যে এসএমএস করবে আমাদের 11 প্লাস একাডেমি যেখানে লাইভ হচ্ছে, পেজে এসএমএস করে তোমরা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে হ্যাঁ তোমরা খাতায় লিখবা, লেখার পরে খাতা মোবাইল থেকে ছবি উঠাইবা, ওঠা গ্রুপে পোস্ট করে দিবা। সময়ের বাইরে যদি কেউ পোস্ট করে তাহলে কিন্তু এক্সাম গ্রহণযোগ্য হবে না, সময়ের ভিতরে হতে হবে। ঠিক আছে, ওকে। তো এখন তোমাদের আল্লাহর রহমতে আমরা জার্নালটা সম্পূর্ণভাবে করেছি, এবং তোমরা মনে করো না যে জার্নাল ক্লাস শেষ। আমরা যে নেক্সট যে টপিকটা করব, যে 10 মার্কের বোর্ড পরীক্ষা আসবেই আসবে আসবে, এটা মিস নাই, সবার আসবে, মানে ওটা পারলে তুমি 10 মার্ক পাবে। আর জার্নালে তো যেটা পাবে সেটা পাবে, ওইটা তো সেম একই লেনদেন গুলা, জাস্ট আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণ করব। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমরা ওইখানেও আবার জাবেদা শিখবা, এবং আরো অন্যান্য চ্যাপ্টারও জাবেদা শিখবা, মানে জাবেদা শিখার আর কোনো সময় শেষ নেই। জাস্ট আমরা একটা লিমিটেড কিছু জার্নাল ছিল সেগুলো আমরা করে ফেলছি, এবং এটার পরীক্ষা নিব। তোমাদের পারফরমেন্সটা আমি একটু দেখবো যে কে কেমন পারো, এবং এখানে কিছু নতুন জাবেদা থাকতে পারে। এখন জাবেদার সিস্টেম কি, সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডেবিট, আয় দায় কমলে ক্রেডিট, আর আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। এই রুলস অনুযায়ী ফালায় তুমি জাবেদা গুলো করবা, হোক নতুন জাবেদা হোক পুরান জাবেদা। তোমাকে সিস্টেম শিখেছি, সিস্টেম অনুযায়ী তুমি জাবেদা গুলো করবা, ইনশাল্লাহ যে 10টা জাবেদা করো 10-এ 10 পাবে। আচ্ছা, এখন ফিনান্স কোর্স যারা ওল্ড সেশনে, তোমরা ওল্ড সেশনের রেকর্ডটা করে নিবা। ঠিক আছে, আবার প্লাস নতুন সেশনের লাইভটাও পাইবা, সেম ইকোনমিক্স কোর্সটাও, দুইটাই পাইবা। আর তোমরা যারা নতুন সেশন 23-24 ফিনান্স কোর্স করো, ইকোনমিক্স কোর্স করো, তোমরা আগের ইয়ারের রেকর্ড কোর্সটাও পাইবা, এবং তোমাদের জন্য নতুন লাইভ কোর্সটাও থাকবে। ঠিক আছে, এবং তোমাদের ওই সব কোর্সও কিন্তু এরকম পিডিএফ শীট দেওয়া থাকবে প্রতি চ্যাপ্টারে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা তাহলে আজকে তোমাদের জন্য এতটুকুই। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং আমি পরীক্ষার নোটিশ আমি একদম লিখিতভাবে দিব, তোমরা পড়লে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।